বিষ্ণুপুর বাঁকুড়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। এই শহরটি মন্দির নগরী নামেও পরিচিত। কলকাতা থেকে বাই রোড সময় লাগে 4 ঘন্টা বিষ্ণুপুর পৌঁছতে, অথবা হাওড়া থেকে ট্রেনে করেও যেতে পারেন, সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা। হাওড়া থেকে কিছু ট্রেনের টাইমিংস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমাদের ছিল রোড ট্রিপ টু বিষ্ণুপুর। যাওয়ার পথে দেখতে পেলাম গ্রাম বাংলায় হাট বসেছে। হাট হচ্ছে এমন একটি বাজার যেখানে চাষিরা তাদের জমিতে চাষ করা সামগ্রী নিয়ে এসে কেনা বেচা করে। এই বিষ্ণুপুরে আছে বিভিন্ন ঐতিহাসিক স্থান, যেমন মল্ল শাসকদের নির্মিত টেরাকোটার মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। এখানকার বালুচরী শাড়িও কিন্তু জগৎ বিখ্যাত। এরকম একটি বোর্ড আমাদের বিষ্ণুপুর ঢোকার মুখে ওয়েলকাম করলো। বিষ্ণুপুর ভ্রমণের প্রথম স্পট হলো রাসমঞ্চ। যখন আমরা লোকাল লোকজনের হেল্প নিয়ে রাসমঞ্চের দিকে এগোচ্ছিলাম, তখন 2 টোটো চালক আমাদের হেল্প করতে এগিয়ে এলো। গাড়ি করে বিষ্ণুপুরের টুরিস্ট স্পটগুলো ঘোরা সম্ভব নয়, কারণ শহরের গলির মধ্যে টোটো ছাড়া অন্য গাড়ি যাওয়া অসুবিধাজনক। ওই 2জন টোটো চালক যেমন বুঝতে পেরেছিলেন আমরা ট্যুরিস্ট, আমরাও বুঝতে পেরেছিলাম গাড়ি করে বিষ্ণুপুর ঘোরা সম্ভব নয়। তাই ওনারা আমাদের গাড়ি পার্ক করার ব্যবস্থা করে দিলেন বিষ্ণুপুর পৌরসভার পার্কিং লটের বেসমেন্টে। তারপর টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথম স্পট হলো রাসমঞ্চ। পৌঁছে গেছি রাসমঞ্চের কাছে। প্রথমেই কেটে নেব টিকিট। 25 টাকা করে পার হেড। মল্ল রাজা বীর হাম্বির 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি নির্মাণ করিয়েছিলেন। এই রাসমঞ্চটি মূলত ল্যাটেরাইট স্টোন দিয়ে তৈরি। গায়ে আছে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ। এই রাসমঞ্চের মূল চূড়া যেটি, সেটি পিরামিড শেপের, বাকি চূড়াগুলো চালা শেপ। এই রাসমঞ্চের ভেতরে 3টে করিডোর আছে। 2টো করিডোরের মাঝে যে পিলারটি, সেইটা কিন্তু বেশ চওড়া। কথিত আছে রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরে যত রাধাকৃষ্ণের মূর্তি আছে এইখানে এনে পুজো করা হতো, কিন্তু এখন তা আর হয় না, করা হয়েছে। এই রাসমঞ্চে ঢোকার সময় যে টিকিটটি কাটা হয়েছে ওটা আপনারা যত্ন সহকারে রেখে দেবেন, কারণ ওই টিকিটটাই ভ্যালিড থাকবে আরও 2টো মন্দিরের জন্য। এই রাসমঞ্চের মেন গেটে ঠিক উল্টো দিকেই আছে বিষ্ণুপুর গোশালা। ইচ্ছে থাকলে এখানটাও ঘুরে দেখে নিতে পারেন। এরপরে আমরা যাব শ্যামরাই মন্দির। শ্যামরাই মন্দির যাওয়ার পথে পড়লো আরেকটি ছোট স্পট, যেটা হলো গুমঘর। গুমঘর নিয়ে অনেক রকম কনফিউশন আছে। কেউ বলে এটা একটি টর্চার চেম্বার ছিল, প্রিজনার্সদের এখানে রেখে টর্চার করা হতো। আবার কেউ বলে এটা ওয়াটার সাপ্লাই করার জন্য তৈরি করা হয়েছিল, এখানে জল স্টোর করা হতো, কিন্তু জায়গাটা সম্পূর্ণ আগাছায় ভরা। পৌঁছে গেছি শ্যামরাই মন্দিরের কাছে। শ্যামরাই মন্দিরের কাছে বেশ কয়েকটি ছোট ছোট স্টল দেখতে পেলাম, যেখানে পোড়া মাটির জিনিসের সাথে সাথে নানান রকম জিনিস বিক্রি হচ্ছিল। শ্যামরাই মন্দিরটি হচ্ছে পঞ্চরত্ন মন্দির, মানে এই মন্দিরে 5টি চূড়া আছে। এখানে শ্রীকৃষ্ণেরই পুজো হতো। এই মন্দিরে কিন্তু একদম কাছ অবধি যাওয়া যায় না, একটি লোহার শিকল দিয়ে ঘেরা আছে, দূর থেকেই মন্দিরটি দেখতে হয়। এই মন্দিরটি বানিয়েছিলেন মল্ল রাজা রঘুনাথ সিং। পরের স্পট হলো জোড় বাংলা।
এটিও একটি মন্দির। এই মন্দিরের সামনেও কিন্তু বেশ কয়েকটি স্টল আছে, যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। শ্যামরায় মন্দির যেটা আগে দেখলাম, আর এই জোড় বাংলা মন্দির, এই দুটো মন্দিরেই কিন্তু টিকিট কাটতে হয়। যদি আপনারা রাসমঞ্চের টিকিটটা সাথে রেখে দেন, তাহলে কিন্তু ওই মন্দিরের টিকিটটাই এই দুটি মন্দিরে ভ্যালিড থাকবে। পরের স্পটটা হলো রাধাশ্যাম মন্দির। এই মন্দিরটি ঢোকার মুখে দু সাইডে দুটো ছোট ছোট ঘর দেখতে পেলাম, আর প্রতিটি মন্দিরের সাথেই কিন্তু খুব সুন্দর করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন বাগান আছে। এই রাধেশ্যাম মন্দিরের ঠিক সামনেই আছে মৃন্ময়ী মাতার মন্দির। মন্দিরগুলো এতটাই উঁচুতে যে ওখানে কিন্তু ওঠা যায় না, তাই দূর থেকেই দেখতে হয়। এরপরে চলুন নিয়ে যাই মৃন্ময়ী মায়ের মন্দিরে। একটি কথা না জানালে ভিডিওটা ইনকমপ্লিট রয়ে যাবে। প্রথম যে স্পটটা আমরা দেখলাম রাসমঞ্চ, সেই রাসমঞ্চে ঢোকার গেটের মুখে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত গাইড পাওয়া যায়। আপনারা গাইড নিলে খরচ পড়বে মোটামুটি 400 থেকে 500 টাকা। গাইড আপনাদের সাথে ঘুরে প্রতিটি স্পট খুব ভালোভাবে বুঝিয়ে দেবেন। এটি হলো মৃন্ময়ী মায়ের মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দিরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন যে কামান দাগা হয়, সেই কামানটি কিন্তু এই মন্দিরেই রাখা আছে। মল্ল রাজা জগৎ মল্ল এই মন্দিরটি স্থাপন করেছিলেন, আর কথিত আছে এই মন্দিরে রামকৃষ্ণদেব ও সারদা মাও এসেছিলেন। এই হলো সেই কামানটি। এই মায়ের মন্দিরের ঠিক পেছনেই আছে বিষ্ণুপুর রাজবাড়ি। যদিও রাজবাড়ির কিছুই অবশিষ্ট নেই, পুরোটাই ধ্বংস হয়ে গেছে। একটি প্রবেশ পথ আছে যেটা প্রায় ভেঙে এসেছে, আর ভেতরে কয়েকটি ঘর দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু পুরোটাই ভগ্নদশায়। এই রাজবাড়ি থেকে কিছুটা দূরেই আছে মহারাজা বীর হাম্বির উদ্যান, আর এই উদ্যানের মধ্যে দিয়েই রাস্তা চলে যাচ্ছে লালজি টেম্পলের উদ্দেশ্যে। এই লালজি মন্দিরে রাধাকৃষ্ণেরই পুজো হয়, এবং এই মন্দিরটির একটিই চূড়া, তাই এটিকে এক রত্ন মন্দিরও বলা হয়। এই মন্দিরের ভেতরেও কিন্তু সুন্দর একটি বাগান আছে। এরকম একটি ধ্বংসাবশেষ দেখতে পেলাম মন্দিরের পেছনে, যার পাশে লেখা ছিল ভোগ কক্ষ। মনে হয় এখানে ভোগ রান্না হতো। একটি কুয়োও দেখতে পেলাম। আর এই মন্দিরের পেছনে কিন্তু একটি ওয়াশরুমও আছে, এবং হাত ধোয়া জল যেমন আছে, পানীয় জলেরও ব্যবস্থা আছে। এরপর আমরা দেখব বড় পাথর দরজা আর ছোট পাথর দরজা। জানতে পারলাম এইখানে নাকি সৈন্যরা থাকতেন, তবে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ করেনি একজন সিকিউরিটি গার্ড।
এটি হলো বড় পাথর দরজা আর এইটি হলো ছোট পাথর দরজা। আর এই দুটো দরজার মাঝে যে খোলা জায়গাটি আছে সেইখানেই মৃন্ময়ী মায়ের মন্দিরে যেই কামানটি দেখালাম ওইটি এইখানে এনেই দুর্গাপুজোর সময় দাগা হয়। এখন যেটি দেখছেন এটা হলো পাথরের রথ। এরপরে আমরা যাব মদন মোহন মন্দির। দুর্জন সিং দেব 1694 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে কৃষ্ণরই পুজো হয় মদন মোহন রূপে। এই মন্দিরে কিন্তু ওঠার জন্য একটি সিঁড়ির ব্যবস্থা আছে, তাই শ্রীকৃষ্ণেরও দর্শন পেলাম আমরা। রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করে মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম। বেশ কয়েকটি মন্দির দেখা হলো। মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ দেখলাম। এরপর আমরা কটি বাঁধ দেখব। বাঁধ হচ্ছে বিষ্ণুপুর শহরে এরকম 7খানা বাঁধ আছে, তার মধ্যে কয়েকটি অন্যতম। প্রথম যেটা দেখব সেটা হলো পোকা বাঁধ। পৌঁছে গেছি পোকা বাঁধের কাছে। এমন কিছু নয়, একটা বিশাল জলাশয়, তার নাম করা হয়েছে পোকা বাঁধ। পোকা বাঁধ দেখে আমরা যাব লাল বাঁধের কাছে। লাল বাঁধ ঢোকার মুখেই ডান দিকে আছে রামকৃষ্ণ আশ্রম বিষ্ণুপুরের। সোজা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ব্লু, ওটা হলো বিষ্ণুপুর কলেজ, আর লেফট সাইডে চলে যাচ্ছে লাল বাঁধ যাওয়ার রাস্তা। ঢোকার মুখে দুধারে দুটি মন্দিরও দেখতে পেলাম। এখানেও কিন্তু পসরা সাজিয়ে বসে আছে বেশ কিছু দোকানদার। বিক্রি হচ্ছে বাঁকুড়ার তৈরি গামছা, মাটির জিনিস, আরও নানান রকম জিনিস। এই বাঁধে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। হাতে সময় থাকলে বোটিংও করতে পারেন। আর এই বাঁধেরই কাছাকাছি আছে বিষ্ণুপুর মিউজিয়াম, তবে সেটা ঘুরতে গেলে কিন্তু ঘন্টাখানেক সময় হাতে রাখতেই হবে। আমাদের অতটা সময় ছিল না, তাই বোটিংটাও করতে পারিনি, মিউজিয়ামটাও দেখতে পারিনি। তারপর পৌঁছে গেলাম পোড়ামাটির হাট। এই পোড়ামাটির হাটের কাছে আমাদের গাড়িটাকে নিয়ে এলাম, তারপর টোটো ড্রাইভারকে ছেড়ে দিলাম। কারণ এই পোড়ামাটির হাটের কাছেই বেশ কয়েকটি মন্দির আছে, ছিন্নমস্তা মন্দির আছে, খুব হাঁটা পথেই আমরা সেগুলো দেখে নিতে পারবো। ওই জন্যই টোটো ড্রাইভারকে আমরা ছেড়ে দিয়েছিলাম, ও সারাদিনই আমাদের সাথে ঘুরছিল বলে।
পোড়ামাটির হাটের ঠিক পেছনেই এই মন্দিরগুলি দেখতে পাবেন। মন্দিরগুলি দেখে আমরা চললাম ছিন্নমস্তা মায়ের মন্দির। আমাদের টোটো ড্রাইভারের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যোগাযোগ করতে পারেন যদি বিষ্ণুপুর যান। এরপর আমরা মিনিট 5 হেঁটে পৌঁছে গেলাম ছিন্নমস্তা মায়ের মন্দিরে। ছিন্নমস্তা মায়ের মন্দিরের বাইরে ডালা পাওয়া যায়, যদি পুজো দিতে চান ওখান থেকে কিনে নিতে পারেন। এই ছিন্নমস্তা মায়ের মন্দিরের পাশেই রাখা আছে দলমাদল কামান। রাজা গোপাল সিং 1742 সালে তখনকার সময়ের 1,25,000 টাকা খরচ করে এই কামানটি নির্মাণ করিয়েছিলেন। প্রায় 12,000 কেজি ওজন এই কামানটির। এই স্পটটি দেখে আমরা চলে এলাম আমাদের গাড়িটি নিয়ে। আমরা এবার যাব বিষ্ণুপুর ক্যাফেতে কিছু স্ন্যাক্স করতে, ইভিনিং টি বলতে পারেন। ওই দলমাদল কামান বা ছিন্নমস্তা মন্দিরকে লেফট সাইডে ফেলে আমরা সোজা রাস্তাটা দিয়ে এগিয়ে চললাম। সোজা রাস্তাটা যেখানে ক্রসিংয়ে পড়বে তারই ঠিক লেফটে যে কলেজ মাঠটি আছে, ওখানেই কিন্তু ডিসেম্বরের এন্ডে বিষ্ণুপুর মেলাটি হয়। এই ঠিক লেফট সাইডে যেই মাঠটি দেখা যাচ্ছে ওইটায়। আর আমরা চলে যাব রাইট সাইডে টুয়ার্ডস বিষ্ণুপুর ক্যাফে। বিষ্ণুপুর ক্যাফে যাওয়ার পথে রাইট সাইডে পড়ল বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ বা বিষ্ণুপুরের একটি বড় প্রাইভেট হোটেল অন্নপূর্ণা। যদি এক রাত থেকে বিষ্ণুপুরটা ঘুরতে চান তাহলে কিন্তু এই দুটো প্রপার্টি খুব ভালো থাকার জন্য। আর ওইটা সরকারি টুরিস্ট লজ না, ওই যে দুপুরবেলা খোলা ছিল, তো এখন থাকবে না, তো গাড়ি ঢাকার ব্যবস্থাটাই করে দিতে হবে। এখানে বলে রাখি, ছিন্নমস্তা মায়ের মন্দির কিন্তু বেলা 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। আর পোড়ামাটির হাটটা কিন্তু শনি আর রবিবারই বসে বিকেল 3টে থেকে। তাই উইকেন্ডে বিষ্ণুপুর ভিজিট করা বেশি ভালো। যাই হোক, বিষ্ণুপুর ক্যাফেতে কফি খেয়ে আমরা ব্যাক করলাম। যে রাস্তাটা দিয়ে এসেছিলাম ওটা দিয়েই ব্যাক করলাম। ওই রাস্তাতেই কিন্তু পরে বেশ কয়টি কাপড়ের দোকান, মানে শাড়ির দোকান, যেখানে খুব ভালো বালিচুড়ি বা বিষ্ণুপুর সিল্ক বা বিষ্ণুপুরের ট্রেডিশনাল শাড়ি পাওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট রেখে যাবেন কমেন্ট বক্সে, আমার ভালো লাগবে। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.